শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজকর্মী কৃষ্ণা বসুর 91তম জন্মবার্ষিকী স্মারক বক্তৃতা রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল নেতাজি ভবনে। কৃষ্ণা বসুর কনিষ্ঠ পুত্র অধ্যাপক সুমন্ত্র বসু সংকলিত ও সম্পাদিত প্রবন্ধ সংগ্রহ গ্রন্থ প্রকাশ করা হয় অনুষ্ঠানে। ছিলেন কৃষ্ণা বসুর জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক ও ইতিহাসবিদ সুগত বসুও। আনন্দ পাবলিকেশন থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে সুমন্ত্র বসু ও সুগত বসু তাঁদের বক্তব্যে একজন প্রাবন্ধিক হিসেবে তাঁর মা কৃষ্ণা বসুর গরিমাকে সকলের সামনে তুলে ধরেন। শিক্ষিকা হিসেবে আমার টিচার, ছোটবেলায় থেকেই যা কিছু শিখেছি মার কাছেই শিখেছি। তবে আজকে যেটা আমরা করলাম, উনি লেখিকা, সেই সত্তা একটু সামনে এলো, কারণ তার প্রবন্ধ সংগ্রহ বেরোলো 106টি লেখা, সেই 1951 সাল থেকে শুরু করে 2020 পর্যন্ত, এবং বিভিন্ন বিষয়ে লেখা। কিছু লেখা মডার্ন আর্ট, শিল্প নিয়ে, কিছু লেখা সাহিত্য নিয়ে, অনেক লেখা নেতাজি স্বাধীনতা সংগ্রাম নিয়ে, তারপরে আরও আছে সমসাময়িক রাজনীতি নিয়ে তার নানান বক্তব্য। সে তো আছেই। আর অন্যদিকে আমরা আরেকটি জিনিসও দেখলাম যে মার বিদেশ নীতিতে বিশেষ আগ্রহ ছিল। পার্লামেন্টে এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন ছিলেন। তাই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম নিরুপমা রাওকে, যিনি এর স্পোক্সপারসন হিসেবে মার সঙ্গে কাজ করেছিলেন, পরে অবশ্যই আমাদের রাষ্ট্রদূত হয়েছিলেন, ফরেন সেক্রেটারি হয়েছিলেন, যাতে বিদেশ নীতি সংক্রান্ত বিষয়ে যাতে আলোচনা হয় মার এই 91তম জন্মবার্ষিকীতে, সেই ব্যবস্থাও তাই আজ আমরা করেছি। যে সবচেয়ে খুশি হতাম যদি মা এখনো আমাদের মধ্যে থাকতেন। মাকে তো মিস করি। অনেক সময় আমার ইংরেজিতে মনে হয় আই ওয়ান্ট মাই মাম্মা ব্যাক, কিন্তু সেটা তো হওয়ার নয়। তাই বিভিন্ন ক্ষেত্রে তিনি যেসব কন্ট্রিবিউশন করে গেছেন, সেটাকে আগলে রাখা এবং সেটা প্রচার করা হচ্ছে এখন আমাদের কাজ, এবং ব্যক্তিগতভাবে আমি এটা আমার কর্তব্য বলে মনে করি। এখন মা খুবই সুলেখিকা ছিলেন, প্রধানত বাংলায়, অবশ্য ইংরেজিতেও কিছু লিখেছেন। এবং মা 22 মাস আগে চলে যাবার পরপরই আমার মনে হয় যে 70 বছর ধরে 1951 থেকে 2020 অবধি মা বিভিন্ন বিষয়ে যে প্রবন্ধগুলি লিখেছেন সেগুলো এক জায়গায় করে ছাপতে হবে। এবং এই প্রয়াসে আমি আনন্দ পাবলিশার্সের সহযোগিতা পাই, এবং আজকে মার 91তম জন্মদিনে এই প্রবন্ধ সংকলনটি প্রকাশিত হলো। বিদেশ সচিব নিরুপমা রাও নিজে খুব গুণী মহিলা, আমাদের রাষ্ট্রদূত ছিলেন আমেরিকায়, চায়নাতেও। তিনি দ্বিতীয় কৃষ্ণা বসু লেকচারটি দিলেন। গত বছর 26শে ডিসেম্বর প্রথম লেকচারটি দিয়েছিলেন স্বনামধন্য অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এই বই সম্পর্কে বলতে হয় যে এটির মধ্যে যেগুলো সবচেয়ে বেশি, অসংখ্য, এই বইয়ে অসংখ্য প্রবন্ধ আছে যেগুলো হলো মার রাজনীতিক সংসদ জীবনের অভিজ্ঞতা প্রসূত। মা 1 দশক ধরে খুব দাপিয়ে রাজনীতি করেছেন, 3বার লোকসভার সাংসদ ছিলেন, কিন্তু দলীয় রাজনীতি থেকে সরে আসার পরেও তিনি তার রাজনৈতিক সংসদ জীবনের আরব্ধ অভিজ্ঞতা ক্রমাগত দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন তার লেখার মাধ্যমে। এবং সেই লেখাগুলি বেশিরভাগই গত 5-10, খুব বেশি হলে 15 বছরের মধ্যে লেখা, এবং অসংখ্য প্রবন্ধ এই এই গ্রন্থটিতে রয়েছে। তাছাড়া বিদেশ নীতিতে মার একটা বিশেষ আগ্রহ এবং উৎসাহ ছিল। মা যখন পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারপারসন ছিলেন, তখন 2001-2002 সালে নিরুপমা রাও ছিলেন আমাদের এর স্পোক্সপারসন, এবং সেই থেকে তাদের আলাপ এবং বন্ধুত্ব হয়। সেজন্য এটা খুবই
খুশির কারণ যে আজকে ভারতের বিদেশ নীতি নিয়ে নিরুপমা রাও দ্বিতীয় কৃষ্ণা বসু লেকচারটি as its compiler and editor. Most পাশাপাশি স্মারক বক্তৃতার বিষয়বস্তু হিসেবে রাখা হয়েছিল দ্য পাওয়ার অফ সফট পাওয়ার, অর্থাৎ কোমল শক্তির ক্ষমতা। I heard in Bengali, but there are a small number affiliations in politics and still fast in its focus on the broader national interest. ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রাক্তন বিদেশ সচিব নিরুপমা রাও। Which I have been reading is a beautiful recounting of a fascinating কৃষ্ণা বসু যখন সংসদে পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন, নিরুপমা রাও তখন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সেই সময় খুব কাছ থেকে কাজ করার সুবাদে দুজনের মধ্যে অত্যন্ত মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। Having known Krishna Bose since 2001, পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে থাকার সময় কোমল শক্তির উপরেই বিশ্বাস রেখেছিলেন কৃষ্ণা দেবী। সেই বিষয়কে মাথায় রেখেই রবিবার সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে স্মারক বক্তৃতা পেশ করেন নিরুপমা দেবী। তার বক্তব্যে যেমন স্থান পেয়েছে ভারতের সম্পদ ও মুক্ত সমাজ, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, বহুত্ববাদিতে আস্থা ও সংখ্যালঘু সুরক্ষা, তেমনি কোমল শক্তিতেও চীনের কাছে ভারতের পিছিয়ে থাকা প্রসঙ্গও উঠে এসেছে তাঁর বক্তব্যে। আফগানিস্তানের উন্নয়নে ভারতের বিদেশ নীতির সদর্থক ভূমিকার কথাও নিরুপমা রাও তুলে ধরেন তাঁর বক্তব্যে। পাশাপাশি তিনি জোর দেন চীন, কোরিয়ার মতো ভারতের নিজস্ব ব্র্যান্ড নির্মাণের উপরেও। with unerring precision, knowing its worth and capacity to influence outcomes in a manner that enables the greater composite good. As a lifelong Democrat who embraced pluralism and diversity, she also understood the effectiveness of soft power and that it is directly enhanced by the maturity and the vision of the democracies who wield it, as if they were two sides of the same coin. Power through human history has conventionally been defined as the strength of the militarily mighty and hegemonic rather than the quiet, subtle magnetism of civilizational strength, cultural appeal, and the ability to influence outcomes through persuasion, attraction, and example without coercion or intimidation. Hard power is the default, soft power is elusive and the Cinderella in the story. As humans, we have had to deal with legacies of war left behind by the exercise of raw power rather than those of peace. We see the desolation of battlefields and the sacrifice of the fallen, dreadful, despicable outcomes. The geopolitical default for most of us, therefore, has been to bleed in war rather than sweat in peace. At the same time, it is argued that hard power is the bedrock from which soft power draws its effectiveness, durability, and reach, and that without hard power, soft power has little sway, strength, or viability. The currency of hard power still dominates the world of international relations. Therefore, the use of military force and economic sanctions are go-to tools favored by the dominant global powers as a means to achieve desired ends. Whatever the validity of the last argument, it should still not take away from the need for countries such as ours to consciously develop and better deploy the portfolio of our soft power assets so that they substantively enhance the nation's stature in the world and in international public opinion, furthering our long-term strategic aims and interests. The dominance of hard power does not diminish the relevance and need to use non-military assets to realize national goals
on the global stage. The old Hindi saying sums it all up. Jahan kaam aaye sui, kaha kare talwari. If a needle suffices, why use a sword? 3 decades ago, the Harvard University professor Joseph Nye defined soft power as the ability to obtain preferred outcomes through attraction rather than coercion. Its major characteristics, as Nye outlined, were culture, when it is pleasing to others, values, when they included Tinti Kavita, which constitutes one of the 7 sections in which this 550-page anthology is organized. বক্তব্য শেষে নিজের কণ্ঠে ইংরেজি ভার্সন সহ পুরনো সেই দিনের কথা রবীন্দ্রসঙ্গীত ভার্চুয়ালি দর্শক শ্রোতাদের পরিবেশন করেন বিদেশ মন্ত্রকের প্রাক্তন মুখপাত্র। নিউজ ওয়েব ইন্ডিয়া, কলকাতা। Written and remarkably balanced in its interpretation.